ভারত ছাড়ার ঠিক আগের মুহূর্তে দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিআইপি টার্মিনালে কালো ব্লেজার পরা সেই মানুষটার মুখে কোনো ভয়ের চিহ্ন ছিল না। চারপাশের বিজনেস ট্রাভেলাররা যখন নিজেদের ফোন আর সিকিউরিটি চেক নিয়ে ব্যস্ত, সে তখন ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছে চিরপরিচিত সেই আত্মবিশ্বাসী হাসি মুখে। কেউ কল্পনা করতেও পারেনি যে আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভারতের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক অপরাধী বা আর্থিক ভাগোড়া এই দেশের মাটি ছেড়ে চিরতরে হাওয়া হয়ে যেতে চলেছে। সবথেকে লজ্জাজনক আর ভয়ঙ্কর সত্যটা কি জানেন? যখন গোটা দেশের মিডিয়া এবং তদন্তকারী সংস্থাগুলো তার জালিয়াতি নিয়ে সবেমাত্র ফাইল খুলতে শুরু করেছে, হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি সামনে আসছে, ঠিক তখনই কোনো এক অদৃশ্য হাতের ইশারায় সে অনায়াসে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে গিয়ে বসে পড়লো এবং তাকে আটকানোর জন্য বিমানবন্দরে একটা পুলিশকর্মীও এগিয়ে এলো না। ৯,০০০ কোটি টাকার ব্যাংক জালিয়াতি করে এভাবে একটা মানুষের উদয় হয়ে যাওয়া কি শুধুই একটা চতুর পালিয়ে যাওয়া, নাকি এর পেছনে লুকিয়ে ছিল স্বয়ং দেশের পুরো সিস্টেমের এক চরম আপোষ? নমস্কার, আমি তন্ময় বিশ্বাস। আর এমন বাস্তব রহস্য আর অবিশ্বাস্য সত্যের গল্প যদি আপনারও ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আজকের গল্পটা যত এগোবে ততই অবাক হবেন। গল্পের সূত্রপাত করতে আমাদের একটু পিছিয়ে যেতে হবে ১৯৫৫ সালের বেঙ্গালুরুতে, যেখানে এক চরম প্রভাবশালী ও ধনী পরিবারে জন্ম নেয় এই ছেলেটি। বাবা বিরজাল মালিয়া ছিলেন ইউনাইটেড ব্রুয়ারিজ গ্রুপের কর্ণধার, যার ফলে বিপুল টাকা, রাজকীয় বৈভব আর কর্পোরেট নেটওয়ার্কসের জন্মসূত্রেই উত্তরাধিকার হিসাবে পেয়ে গেছিল। কিন্তু এই ছেলেটা আর ৫টা সাধারণ ব্যবসায়ীর মতো শুধু বাবার তৈরি সাম্রাজ্যের গদিতে বসে থাকতে চায়নি। তার ভেতরে ছিল এক অন্যরকম খিদে। সে চেয়েছিল সাফল্যের সংজ্ঞাটাই বদলে দিতে। খুব কম বয়সে সে পারিবারিক ব্যবসা নিজের হাতে তুলে নেয়, কিন্তু চিরাচরিত বোরিং বিজনেসম্যানদের মতো সে নিজেকে শুধু এয়ার কন্ডিশন বোর্ডরুমের চার দেওয়ালে বন্দি রাখেনি। সে খুব ভালো করেই জানতো যে এই দেশের সাধারণ মানুষ কোম্পানির ব্যালেন্স শিট বা লাভ ক্ষতির হিসাব বোঝে না, তারা শুধু বোঝে গ্ল্যামার আর দেখনদারি। এখানে এই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। নিজের ব্যবসাকে বাড়াতে সে নিজেকেই একটা ব্র্যান্ড হিসাবে বাজারে নামিয়ে দিল। দামি রেসিং কার, রেসের ঘোড়া, নিজস্ব প্রাইভেট জেট, বিলাসবহুল ইয়ট আর চারপাশের ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের ভিড়। ক্যামেরার লেন্স যেখানেই যেত সেখানেই ঝলমল করে উঠত তার চেনা অবয়ব। মিডিয়াও আর দেরি না করে তাকে একটা রাজকীয় নাম দিয়ে দিল, দ্য কিং অফ গুড টাইমস। ১৯৯১ সালের পর ভারতের অর্থনীতি যখন বিশ্ববাজারের জন্য একটু একটু করে খুলছিল, দেশের যুব সমাজ যখন কর্পোরেট লিডারদের সিনেমার হিরোদের মতো দেখতে শুরু করেছিল, ঠিক তখনই এই মানুষটি হয়ে উঠল সেই নতুন যুগের এক রঙিন পোস্টার বয়। সে আসলে কোনো প্রোডাক্ট বিক্রি করছিল না, সে ভারতীয় মধ্যবিত্তের চোখে একটা বিলাসবহুল স্বপ্নের ইলিউশন তৈরি করছিল। ২০০৩ সালে যখন ভারতের অ্যাভিয়েশন সেক্টর বা বিমান পরিবহন ব্যবসা এক লাফে অনেকটা বেড়ে গেল এবং মধ্যবিত্ত মানুষ সস্তায় উড়ানের টিকিট খুঁজতে শুরু করলো, তখন সে এক মারাত্মক জুয়ো খেলার সিদ্ধান্ত নিল। সে ঘোষণা করলো সে এবার নিজস্ব এয়ারলাইন্স নিয়ে আকাশে রাজত্ব করতে নামবে। যদিও এই ইন্ডাস্ট্রিকে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যবসা বলে মনে করা হয়, বড় বড় বিশেষজ্ঞরা শুরুতেই সাবধান করেছিলেন যে ভারতের প্রিমিয়াম বা লাক্সারি মডেলের এয়ারলাইন্স দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা অসম্ভব। কিন্তু সে তো শুধু ব্যবসা চাইছিল না, সে চাইছিল আকাশ ছোঁয়া অহংকার আর প্রতিপত্তি প্রদর্শনের একটা নতুন মাধ্যম। ২০০৫ সালে যখন মহাসমারোহে বাজারে লঞ্চ হলো কিংফিশার এয়ারলাইন্স, তখন গোটা দেশ হা করে তাকিয়ে রইল। এখনও পর্যন্ত সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে, তাই না? কিন্তু কয়েক মিনিট পরে সব কিছু বদলে যায় যখন জানা যায় এই এয়ারলাইন্সের অন্দরে ঠিক কতটা মারাত্মক গতিতে টাকা পড়ছিল। বিমানের ভেতরে গ্ল্যামার্স এয়ার হোস্টেস, লাক্সারি সিট আর রাজকীয় আপ্যায়ন দিয়ে সে আসলে টিকিটের বদলে এক অবাস্তব অভিজ্ঞতা বিক্রি করছিল, যা দেখে মিডিয়া তাকে ভারতের অ্যাভিয়েশন ভবিষ্যৎ বলে ঘোষণা করে দিল। কিন্তু ক্যামেরার ফ্ল্যাশলাইটের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর দেউলিয়া রূপ। কারণ প্রতিটা নতুন বিমান কেনা আর নতুন রুটে ফ্লাইট চালানো মানেই ছিল কোটি কোটি টাকার লোকসান। কিন্তু নিজের ইগো বা জেদের বশে সে নিজেকে এক নম্বর প্রমাণ করার জন্য ভারতের সবচেয়ে বড় লো কস্ট এয়ারলাইন্স এয়ার ডেকানকে কিনে নেওয়ার মতো এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বসলো, যা তার পুরো সাম্রাজ্যের পতনের প্রথম কারণ হয়ে দাঁড়ালো। এই যে এয়ার ডেকান কেনার পর পুরো খরচটা যে এক ধাক্কায় আকাশ ছোঁয়া হয়ে গেল, এখান থেকেই শুরু হলো আসল খেলা।
কিংফিশারের আর্থিক অবস্থা ভেতরে ভেতরে এতটাই ভেঙে পড়েছিল যে এবার কোম্পানি টিকিয়ে রাখতে বিজয় মালিয়া দেশের বড় বড় ব্যাংকগুলোর কাছে একের পর এক লোন নিতে শুরু করলো। ব্যাংকের ভেতরের কর্মকর্তাদের মনে যে খটকা ছিল না তা নয়, কিন্তু বিজয় মালিয়ার ব্র্যান্ড ভ্যালু আর তার রাজকীয় প্রতিপত্তির দাপটে সবাই সেই লাল সংকেতকে অবহেলা করলো। মালিয়া যখন ব্যাংকের মিটিংয়ে বসতো, তার সেই চেনা আত্মবিশ্বাস আর ভবিষ্যতের সোনালি স্বপ্নের জাল বুনে পুরোপুরি ব্যাংকিং সিস্টেমকে নিজের হাতের পুতুল বানিয়ে ফেলতো। এখানেই সবচেয়ে বড় ভুলটা করেছিল ব্যাংকগুলো। তারা কিংফিশারের বাস্তব লিকুইড ক্যাশ বা গ্যারান্টির চেয়ে মালিয়ার ব্র্যান্ড নেমকে বেশি ভরসা করেছিল। তারা ভেবেছিল কোম্পানি যদি ডুবেও যায়, মালিয়ার নাম বিক্রি করেই লোন উসুল হয়ে যাবে। কিন্তু একটু খেয়াল করে দেখুন তো, ব্র্যান্ড তো চলে মানুষের ভরসার ওপর, তাই না? আর যেদিন সেই ভরসাটাই ভেঙে যায়, সেদিন ব্র্যান্ডের মূল্য শূন্যে এসে থাকে। 2008 সালে যখন গোটা বিশ্ব জুড়ে আর্থিক মন্দা দেখা দিল, তেলের দাম আকাশ ছুঁলো এবং বিমানের ব্যবসা লাটে ওঠার জোগাড় হলো, তখনও কিন্তু বিজয় মালিয়া বিলাসবহুল জীবনযাত্রার বিন্দুমাত্র কমতি ছিল না। এখন প্রশ্ন হলো, একটা কোম্পানি যখন দিনের পর দিন কয়েক হাজার কোটি টাকার লোকসান গুনছে, তখন তার মালিকের ব্যক্তিগত বৈভব আরও দ্বিগুণ কীভাবে হচ্ছে? একদিকে কিংফিশারের সাধারণ কর্মচারীরা মাসের পর মাস স্যালারি না পেয়ে ঘরের ইএমআই দিতে পারছিলেন না, বাচ্চাদের স্কুলের ফিস আটকা পড়ে যাচ্ছিল, এমনকি অনেকে নিজের ঘর পর্যন্ত বন্ধক রাখছিলেন। আর ঠিক সেই সময়েই টিভির চ্যানেলে দেখানো হতো বিজয় মালিয়ার রয়্যাল ক্রুজ পার্টি। ভারতের মানুষ ব্যবসায়িক ব্যর্থতা হয়তো ক্ষমা করে দেয়, কিন্তু কর্মচারীদের না খাইয়ে এই চরম দেখনদারি আর ঐবদ্ধ এদেশের সাধারণ মানুষ কোনোদিনও মেনে নিতে পারে না। দিল্লি আর মুম্বাইয়ের ব্যাংক বোর্ডরুমগুলোতে তখন একের পর এক জরুরি মিটিং বসছে। কর্মকর্তারা ভালোই বুঝেছিলেন যে কিংফিশারকে আর নতুন করে লোন দেওয়া মানে নিজেদের পায়েই কুড়োল মারা, কিন্তু তাদের মনে একটা বড় ভয়ও কাজ করছিল। যদি এত বড় কোম্পানি হুট করে দেউলিয়া হয়ে যায়, তবে হাজার হাজার মানুষের চাকরি যাবে, ব্যাংকের পুরো লোন এক রাতে এনপিএ হয়ে যাবে, আর খোদ সরকারের দিকে আঙুল উঠবে। আর এই ভয়ের সুযোগ নিয়েই সিস্টেম প্রতিবার একটা বিপজ্জনক রাস্তায় বেছে নিল। পুরনো লোন আর লোকসান লুকানোর জন্য মালিয়াকে আবার নতুন করে লোন দেওয়া হতে লাগলো। অর্থাৎ রোগীর রোগ না সারিয়ে শুধু রিপোর্টের পাতায় তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছিল। 2012 সালের অক্টোবর মাসে অবশেষে সেই চরম দিনটা চলেই এলো। কিংফিশার এয়ারলাইন্সের লাইসেন্স পাকাপাকিভাবে সাসপেন্ড করে দেওয়া হলো। বিমানগুলো রানওয়েতেই দাঁড়িয়ে রইল, অফিস খালি হয়ে গেল, আর হাজার হাজার কর্মচারী এক রাতে বেকার হয়ে গেলেন। কিন্তু আসল ঝড়টা তো শুধুমাত্র শুরু হয়েছে, কারণ এবার গোটা দেশের সামনে একটাই সবচেয়ে বড় প্রশ্ন উঠে দাঁড়ালো। ব্যবসা ডুবলো বুঝলাম, কিন্তু ব্যাংক থেকে নেওয়া সেই 9,000 কোটি টাকা আসলে কোথায় গেল? 2011 সালের সেই থমথমে রাতে মুম্বাইয়ের কিংফিশার হেড অফিসের করিডরগুলোতে যে নীরবতা নেমে এসেছিল, তা আসলে এক মহাঝড়ের পূর্বাভাস ছিল। অফিসের ভেতরে যখন কর্মীরা বকেয়া বেতনের আশায় নিথর কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে চোখের জল ফেলছেন, ঠিক তখনই টিভির পর্দায় ভেসে উঠছিল মোনাকোর বিলাসবহুল পার্টিতে বিজয় মালিয়ার সেই চিরাচরিত অট্টহাসি। এই চরম বৈপরীত্যই ভারতের সাধারণ মানুষের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিল। কারণ এ দেশে মানুষ ব্যবসায়িক ব্যর্থতা হয়তো মেনে নেয়, কিন্তু কর্মচারীদের না খাইয়ে মালিকের এই ঔদ্ধত্য আর দেখনদারিকেও মেনে নিতে পারে না। এরই মধ্যে দিল্লির রাজনৈতিক অলিন্দ আর মুম্বাইয়ের কর্পোরেট লবিতে একটা ফিসফাস শুরু হয়ে গিয়েছিল। কিংফিশার এয়ারলাইন্স তো আসলে অনেক আগেই শেষ হয়ে গেছে, তবে কোন অদৃশ্য শক্তির জোরে ব্যাংকগুলো তাকে এখনও অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে? বিজয় মালিয়া তখন শুধু একজন বিজনেসম্যান ছিলেন না, সে দেশের একজন সাংসদ বা পার্লামেন্টের মেম্বারও ছিলেন। বড় বড় রাজনৈতিক নেতা থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা সবার সাথেই ছিল তার অবাধ ওঠা বসা। তদন্তকারী কর্মকর্তারা ভেতরে ভেতরে বুঝতে পারছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু তখন ব্যাংকগুলোর সামনে একটা অদ্ভুত ফাঁদ তৈরি হয়েছিল। তারা যদি মালিয়াকে নতুন করে লোন দেওয়া বন্ধ করে দিত, তবে কিংফিশার সেই মুহূর্তেই দেউলিয়া হয়ে যেত এবং তার ফলে আগের দেওয়া হাজার হাজার কোটি টাকার লোন এক রাতে ব্যাংকের ব্যালেন্স শিটে এনপিএ বা লোকসান হিসাবে অফিসিয়ালি সিলমোহর পড়ে যেত। এই চরম সত্যিটা আড়াল করার জন্যই পুরো সিস্টেম এক ভয়ঙ্কর রাস্তা বেছে নিল। পুরনো লোন ঢাকতে মালিয়াকে আরও নতুন লোন দেওয়া হতে লাগলো। অর্থাৎ রোগের চিকিৎসা না করে শুধু রিপোর্টের পাতায় রোগীকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার এক আত্মঘাতী খেলা চলছিল।
কিন্তু একটা ইলিউশন বা ভ্রম কতদিনই বা টিকিয়ে রাখা যায়। 2012 সালের অক্টোবর মাসে সেই চূড়ান্ত আঘাতটিও এলো। কিংফিশার এয়ারলাইন্সের লাইসেন্স পাকাপাকিভাবে সাসপেন্ড করা দেওয়া হলো। বিমানগুলো রানওয়েতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, অফিস খালি হয়ে গেল, আর হাজার হাজার কর্মচারী এক রাতে পথে বসে গেলেন। যে মিডিয়া এতদিন তাকে কিংস অফ গুড টাইমস বলে মাথায় তুলে নেচেছিল, তারাই রাতারাতি স্ক্রিনে বড় বড় অক্ষরে ফ্ল্যাশ করতে শুরু করলো কিং অফ লোনস। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোল আর মিমের বন্যা বয়ে গেল। মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, একজন সাধারণ মানুষ যদি সামান্য কয়েক হাজার টাকার ইএমআই না দিতে পারে, তবে ব্যাংক তার বাড়ি গাড়ি ক্রোক করতে এজেন্ট পাঠিয়ে দেয়। আর এখানে একটা মানুষ 9,000 কোটি টাকা ডুবিয়ে দেওয়ার পরেও কিভাবে বহাল তবিয়তে লাক্সারি লাইফ কাটাচ্ছে। চারপাশের এই গণবিক্ষোভ দেখে ব্যাংক আর তদন্তকারী সংস্থাগুলো যখন শেষমেশ নড়ে চড়ে বসলো এবং আইনি ফাইল খুলল, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। কারণ পর্দার আড়ালে বিজয় মালিয়া তার জীবনের শেষ এবং সবচেয়ে চতুর চালটা চালতে একদম তৈরি হয়ে বসেছিল। তার আইনজীবী দল অনেক আগে থেকেই লন্ডনে তার ব্যক্তিগত সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট আর ক্যাশ ফ্লো সুরক্ষিত করে ফেলেছিল। সে খুব ভালো করেই জানতো ভারতে থাকলে তাকে জেলেই পচতে হবে, কিন্তু একবার যদি দেশের বাইরে বেরিয়ে যাওয়া যায়, তবে বিদেশি আইনের জটিল প্যাচে ভারতের বিচার ব্যবস্থাকে বছরের পর বছর ধরে নাচানো যাবে। আর ঠিক সেটাই হলো। 2016 সালের 2 মার্চের সেই কাক ভোরে যখন গোটা দেশ ঘুমাচ্ছিল, তখন দিল্লির ইমিগ্রেশন কাউন্টারে কোনো বাধা ছাড়াই নিজের ছোট ব্যাগটা নিয়ে ফ্লাইটে গিয়ে বসলো বিজয় মালিয়া। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভয় নেই। নাকের ডগা দিয়ে দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে উড়ে গেল তার বিমান। কয়েক ঘন্টা পর যখন টিভি স্ক্রিনে ব্রেকিং নিউজ এলো, তখন পুরো দেশ স্তব্ধ হয়ে গেছিল। লন্ডনে পৌঁছানোর পর মালিয়া কিন্তু আত্মগোপন করেনি। সে স্টেডিয়ামে খেলা দেখতে গেছে, ক্যামেরার সামনে এসেছে, হেসে হেসে ইন্টারভিউ দিয়েছে আর বুক ফুলিয়ে বলেছে, আমি কোনো টাকা চুরি করিনি, ব্যবসা মন্দা গেছে মাত্র। ভারত সরকার তাকে প্রত্যর্পণ করার জন্য লন্ডনের আদালতে মামলা লড়ছে ঠিকই, কিন্তু ব্রিটেনের দীর্ঘ আইন প্রক্রিয়ার সুযোগ নিয়ে সে আজও সেখানে বহাল তবিয়াতেই রয়ে গেছে। কিংফিশারের এই পতনের গল্পটা আসলে শুধু 9,000 কোটি টাকার ব্যাংক ফ্রডের গল্প নয়। এর আসল শিকার ছিল সেই সব কর্মচারীরা যারা শেষ দিন পর্যন্ত বিশ্বাস করেছিল এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এটা সেই সময়ের গল্প যেখানে ক্যামেরার চটকদার গ্ল্যামার আর দেখনদারির আড়ালে ব্যাংকের ব্যালেন্স শিটের অন্ধকারটাকে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। এই গল্প আমাদের মনে আজও একটা বড় প্রশ্ন রেখে যায়, বিজয় মালিয়া কি সত্যি একজন অতি চতুর অপরাধী ছিল, নাকি সে আমাদের দেশের সেই অন্ধ ও সুবিধাবাদী সিস্টেমেরই একটা উপজাত বা প্রোডাক্ট ছিল যা সময় থাকতে চোখ মেলেনি? বিজয় মালিয়া দেশ ছাড়ার পর যখন গোটা ভারত ক্ষোভে ফুঁসছিল, তখনই ব্যাংকিং সিস্টেম আর তদন্তকারী সংস্থাগুলোর ওপর চাপ আরও দ্বিগুণ হয়ে যায়। কারণ ততদিনে দেশের মানুষ একটা মারাত্মক বৈষম্য চোখের সামনে দেখতে পাচ্ছিলেন। একজন সাধারণ কৃষক বা মধ্যবিত্ত মানুষ যদি কয়েক হাজার টাকার লোন বা ইএমআই সময় মতো শোধ করতে না পারে, তবে ব্যাংক তার বাড়ি গাড়ি ক্রোক করতে রিকভারি এজেন্ট পাঠিয়ে দেয়। তাকে মানসিকভাবে হেনস্থা করা হয়। আর অন্যদিকে 9,000 কোটি টাকা ডুবিয়ে দেওয়া একজন হাই প্রোফাইল বিজনেসম্যান দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে লন্ডনে বসে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। এই তুলনাটাই পুরো দেশকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছিল। সোশ্যাল মিডিয়া তখন সবেমাত্র তার শক্তি দেখাতে শুরু করেছে, আর রাতারাতি বিজয় মালিয়া হয়ে উঠল ভারতীয় আমজনতার ফ্রাস্ট্রেশন বা ক্ষোভের সবচেয়ে বড় প্রতীক। তাকে ব্যঙ্গ করে নাম দেওয়া হলো কিং অফ লোনস। চারদিকে শুধু একটাই প্রশ্ন উঠছিল, এই খেলাটা কি মালিয়া একাই খেলেছে, নাকি পর্দার আড়ালে বড় কোনো হাত তাকে সাহায্য করছিল? তদন্ত যতই এগোতে থাকলো, ততই স্পষ্ট হতে লাগলো যে বিজয় মালিয়া শুধু একজন চতুর ব্যবসায়ী ছিলেন না, তিনি সিস্টেমের ফাঁকফোকরগুলো খুব ভালো করে চিনতেন। তিনি ভারতের একজন সাংসদ বা পার্লামেন্ট মেম্বারও ছিলেন। দেশের প্রথম সারির রাজনেতা থেকে শুরু করে গ্ল্যামার ওয়ার্ল্ড, ক্রিকেট বোর্ড আর কর্পোরেট লবির শীর্ষস্তরে ছিল তার অবাধ যাতায়াত। আর এই আকাশ ছোঁয়া প্রভাবের কারণেই কি ব্যাংকগুলো সমস্ত নিয়মকানুন একপাশে সরিয়ে রেখে তাকে অন্ধের মতো লোন দিয়ে গেছে? যদিও এর কোনো আকাট্য প্রমাণই আজ পর্যন্ত সরাসরি সামনে আসেনি, কিন্তু জনমানসে এই ধারণাটাই সবচেয়ে বড় সত্যি হয়ে দাঁড়িয়েছে। এদিকে লন্ডনে বসে মালিয়া কিন্তু কোনো লুকোচুরি খেলছিল না।
সে রাজকীয় পার্টিতে যাচ্ছিল, স্টেডিয়ামে গিয়ে লাইভ ম্যাচ দেখছিল এবং মিডিয়ার ক্যামেরার সামনে এসে অবলীলায় হাসি মুখে বলছিল, আমি কোনো টাকা চুরি করিনি, ব্যবসায় লোকসান গেছে, আর ব্যবসা ডুবে যাওয়া কোনো অপরাধ তো নয়। ভারতের সরকার অবশ্য হাল ছাড়েনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে এবং তাকে ফাগেটিভ ইকোনমিক অফেন্ডার বা অর্থনৈতিক পলাতক অপরাধী হিসাবে ঘোষণা করা হয়। ব্রিটিশ আদালতের দরজায় কড়া নেড়ে ভারত তার প্রত্যাবর্তন বা এক্সট্রাডিশনের দাবি জানায়, যাতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা যায়। কিন্তু ব্রিটেনের আইনি প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী। আন্তর্জাতিক আইনের সেই মারপ্যাচকে ঢাল বানিয়ে বিজয় মাল্যা বছরের পর বছর ধরে ভারতের বিচার ব্যবস্থাকে এক প্রকার ঝুলিয়ে রাখতে সফল হলো। কিংফিশারের এই পতনের গল্পটা আসলে শুধু কিছু সংখ্যার বা ব্যাংকের টাকা চুরির গল্প নয়। এই গল্পের আসল ট্র্যাজেডি লুকিয়ে আছে সেই হাজার হাজার সাধারণ কর্মচারীর জীবনে, যারা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেছিল যে কোম্পানি আবার ঘুরে দাঁড়াবে। কারণ ওপর থেকে সবসময় তো তাদের একটাই আশ্বাস দেওয়া হতো, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। কিন্তু সত্যিটা হলো কন্ট্রোল অনেক আগেই হাতছাড়া হয়ে গেছিল। অনেক পাইলট ও ক্রু মেম্বারদের ক্যারিয়ার মাঝপথে ধ্বংস হয়ে গেছিল। বহু পরিবার নিজেদের জমানো পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়েছিল। একটা কর্পোরেট স্ক্যামের পেছনে শুধু ব্যাংক ডোবে না, কত মানুষের স্বপ্ন আর জীবন যে এক রাতে ডুবে যায়, কিংফিশার তার এক জীবন্ত উদাহরণ। আজকের গল্পটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং বিজয় মাল্যার মতো বড় বড় বিজনেসম্যান আর সাধারণ মানুষের মধ্যে ব্যাংক ব্যবস্থাগুলো যে বিভেদ তৈরি করে, অর্থাৎ একজন এত টাকার স্ক্যাম করেও বিদেশে পালিয়ে যায় কোনো রকম বাধা ছাড়াই, আর আরেকদিকে সাধারণ মানুষ সামান্য কিছু টাকার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, সেই বিভেদটা সম্বন্ধে তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের সাথে শেয়ার করে এই ঘটনাটার সম্বন্ধে তাদেরও জানিয়ে দাও। আমি তন্ময় বিশ্বাস, দেখা হচ্ছে আর এক কোনো ইন্টারেস্টিং ডকুমেন্টারি বা কেস স্টাডি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।